ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকে আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট জিকে। অলরেডি আমি 29টা ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে হচ্ছে পর্ব নাম্বার 30। তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা পুরো ভিডিওর প্লে লিস্ট পেয়ে যাবে। তো আজকে হচ্ছে পর্ব নাম্বার 30। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 183। দেখো, কোশ্চেন নাম্বার 182 পর্যন্ত অলরেডি আমি আলোচনা করে দিয়েছি আগের ভিডিওগুলোতে। সেই অনুযায়ী আজকে কোশ্চেন নাম্বার হচ্ছে 183। তো কোশ্চেন নাম্বার 183তে কি রয়েছে, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন। কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন সেটা আমাদের বলতে লাগবে। দেখো, অপশনে রয়েছে বিম্বিসার, অশোক, বিন্দুসার নাকি কালাশোক। তো প্রথমে তোমরা একটু ধ্যান দিয়ে শোনো, আমি যেটা বলার চেষ্টা করছি। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর 297 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার সিংহাসনে বসেন। এই যে বিন্দুসার, এই বিন্দুসারকে ব্রাহ্মণ গ্রন্থে অমিত্রাঘাত বলা হয়েছে। এই অমিত্রাঘাত কথাটির অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। তবে গ্রিক গ্রন্থে বিন্দুসারকে বলা হয়েছে অ্যামিট্রোক্রেটাস। খুব ইম্পর্টেন্ট কথা আমি বলছি, গ্রিক গ্রন্থে বিন্দুসারকে বলা হয়েছে অ্যামিট্রোক্রেটাস। এটা কাকে বলা হয়েছে? ক্রেটাস। এটা বলা হয়েছে বিন্দুসারকে। আচ্ছা, এই যে বিন্দুসার, তিনি কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন? তিনি আজীবক ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের বললাম যে বিন্দুসার কোন বংশের কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন? বিন্দুসার আজীবক ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। এই যে বিন্দুসার হচ্ছে সম্রাট অশোকের পিতা। কার পিতা? সম্রাট অশোকের পিতা হলেন বিন্দুসার। আচ্ছা, বিন্দুসার সম্পর্কে আর যেটা তোমাকে জেনে রাখতে লাগবে, বিন্দুসার হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন। বিন্দুসার হচ্ছেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের কিন্তু মনে রাখতে লাগবে। বিন্দুসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আর বিন্দুসারের যে উপাধি, সেই উপাধিটিকেও তোমাকে মনে রাখতে লাগবে। বিন্দুসারের উপাধি হচ্ছে শ্রেণিক। শ্রেণিক উপাধি কার ছিল? শ্রেণিক উপাধি ছিল বিন্দুসারের। তাহলে এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে লাগবে। আর এই অমিত্রাঘাত নামে পরিচিত কে? অমিত্রাঘাত নামে পরিচিত হচ্ছেন বিন্দুসার। আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 184। কোন ভারতীয় শাসক দিন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? কোন ভারতীয় শাসক দিন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর 1582 সালে দিন-ই ইলাহি প্রবর্তন করেন। এই দিন-ই ইলাহি কথার অর্থ কি? দিন-ই ইলাহি কথার অর্থ হচ্ছে স্বর্গীয় একেশ্বরবাদ বা দেবতাদের আদেশ। কি করেছে সম্রাট আকবর? যে হিন্দু মন্ত্রী কে ছিল? বীরবল। এটা অনেক সময় কোশ্চেন আসে পরীক্ষায়। বীরবল কার মন্ত্রী ছিল? আকবরের মন্ত্রী ছিলেন, তবে হিন্দু মন্ত্রী ছিলেন। সম্রাট আকবর এছাড়াও কি প্রবর্তন করেছিলেন? জায়গির প্রথা প্রবর্তন করেছিলেন। তোমাকে মনে রাখতে লাগবে। তো যাই হোক, দিন-ই ইলাহি এই ধর্মের প্রবর্তন কি করেন? এই ধর্মের প্রবর্তন করেন সম্রাট আকবর। আচ্ছা, সম্রাট আকবরের এই দিন-ই ইলাহি প্রবর্তন করার বিষয়টাকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন যে সম্রাটের
মূর্খতার এক ছবি বলে তিনি অভিহিত করেছিলেন। বা নির্বুদ্ধিতার প্রমাণ হিসাবেও তিনি বলেছিলেন। তার পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 185। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। আর লর্ড ক্যানিংয়ে কি কিন্তু পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। দুটাই তোমাকে মনে রাখতে লাগবে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। আর ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে লাগবে লর্ড ক্যানিং। আমরা চলে আসছি তারপরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 186। কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? সেটা হচ্ছে বরাইল পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে। উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ বরাইল পর্বতশ্রেণী। তার পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে আসি, তার পরবর্তী প্রশ্নে রয়েছে কোশ্চেন নাম্বার 187। পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? পীর পাঞ্জাল হিমালয়ের মধ্য হিমালয়ের মধ্যে রয়েছে। কোন হিমালয়ের মধ্যে রয়েছে? পীর পাঞ্জাল রয়েছে মধ্য হিমালয়ের মধ্যে। এছাড়াও তোমরা মনে রাখতে পারো পীর পাঞ্জাল ছাড়াও আরও কিছু পয়েন্ট তোমাকে মনে রাখতে লাগবে, যেমন ধৌলাধর, নাকটিব্বা, কুমায়ুন, এরাও কিন্তু মধ্য হিমালয়ের মধ্যে রয়েছে। এই মধ্য হিমালয়ের আরেক নাম হচ্ছে লেজার হিমালয়, এটাও তোমরা মনে রাখবে। এই যে মধ্য হিমালয়, এর উচ্চতা হচ্ছে 1500 মিটার থেকে শুরু করে 5000 মিটার পর্যন্ত মধ্য হিমালয়ের উচ্চতা। 1500 মিটার থেকে 5000 মিটার পর্যন্ত মধ্য হিমালয়ের উচ্চতা। এই পয়েন্টগুলোকে তোমাকে মনে রাখতে লাগবে। আমরা চলে যাচ্ছি তারপরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 188। আমাদের কোশ্চেন নাম্বার 188 কি রয়েছে? ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? ব্লু মাউন্টেন অঞ্চলে আমরা টোডা উপজাতি দেখতে পাবো। কোন উপজাতি? ব্লু মাউন্টেন অঞ্চলে আমরা টোডা উপজাতি দেখতে পাবো। আচ্ছা, এই ব্লু মাউন্টেন, এটাকেই বাংলায় আমরা বলবো নীলগিরি। তোমরা ব্লু মাউন্টেন পেতে পারো কিংবা পেতে পারো নীলগিরি। আচ্ছা, এই যে ব্লু মাউন্টেন বা নীলগিরি অঞ্চল, এটা মেইনলি রয়েছে তামিলনাড়ু, কেরালা আর হচ্ছে কর্ণাটক রাজ্য জুড়ে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই জারোয়া উপজাতির কথাটাও মনে রাখবে। এই জারোয়া উপজাতি দেখতে পাওয়া যায় আন্দামান দ্বীপপুঞ্জে। আমরা চলে যাই তারপরে প্রশ্নে, কোশ্চেন নাম্বার 189। কোশ্চেন নাম্বার 189 কি রয়েছে? যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। কোথায় অবস্থিত? এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। এই যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয় 1948, 1948 সালের 7ই এপ্রিল, 7th এপ্রিল 1948 সালের 7ই এপ্রিল হু প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 190। কোশ্চেন নাম্বার 190 আমাদের রয়েছে পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পুষ্কর এই যে মেলাটা, এই মেলাটা রয়েছে রাজস্থানের যে আজমির নামে যে জেলা, সেই রাজস্থানের আজমির জেলার পুষ্কর নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে হয়ে থাকে। তবে মনে রাখবা এই যে পুষ্কর মেলা, এটা হচ্ছে পৃথিবীর, কি বললাম, এই পুষ্কর মেলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উটের মেলা। কিসের মেলা? বৃহত্তম উটের মেলা হচ্ছে এই পুষ্কর মেলা। আচ্ছা, তারপরের পয়েন্ট, নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর যে উৎসব, এটা পালিত হয় ওড়িশা। ওড়িশায় রয়েছে নবকলেবর উৎসব, এটা ওড়িশায় পালিত হয়ে থাকে। এই যে উৎসবটা, এটা কার সাথে কানেক্ট? নবকলেবর উৎসবটি অনেক সময় পরীক্ষায় আসে যে নবকলেবর উৎসবটি
কোন মন্দিরের সাথে কানেক্ট, তাহলে এটা হবে জগন্নাথ মন্দিরের সাথে কানেক্ট। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 192, মোহিনীঅট্টম আচ্ছা নিম্নলিখিত কোন নৃত্য লোকনৃত্যটি ফোক ড্যান্স নয়? কোনটা ফোক ড্যান্সের মধ্যে পড়ছে না? দেখো মোহিনীঅট্টম এটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ছে, এটা কিন্তু ফোক ড্যান্সের মধ্যে পড়বে না। পরের প্রশ্নের মধ্যে চলে আসি আমরা, কলমকারি যে চিত্রের উদ্ভব হয়েছে সেটা কোথায় উদ্ভব হয়েছে? কলমকারি যে চিত্র, সেই চিত্রকলার উদ্ভব হয়েছে অন্ধ্রপ্রদেশের যে মছলিপত্তনম সেই অঞ্চল থেকে। কোথায়? অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম অঞ্চল থেকে কলমকারি শিল্পের উদ্ভব ঘটেছে। তারপরে প্রশ্ন যদি পড়ি কোশ্চেন নাম্বার 194, জাকির হোসেন কোন ক্ষেত্রের জড়িত? জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? জাকির হোসেন তিনি সঙ্গীতের সাথে কানেক্টেড। কিসের সাথে জড়িত? সঙ্গীতের সাথে কানেক্টেড হচ্ছে জাকির হোসেন। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। অ্যাকচুয়ালি জাকির হোসেন সঙ্গীতের সাথে কানেক্টেড সেটা বুঝলাম, বাট সেটা তিনি কি করতেন? তিনি একজন তবলা বাদক। কি বলতো? তিনি একজন তবলা বাদক। জাকির হোসেন হচ্ছেন একজন তবলা বাদক। তারপরে প্রশ্ন কোশ্চেন নাম্বার 195, কোশ্চেন নাম্বার 195, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় ভারতের গণপরিষদ দ্বারা। ভারতের গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়। আচ্ছা, গণপরিষদের যে কনসেপ্ট, সেই গণপরিষদের কনসেপ্ট কে দিয়েছিল? মনে রাখবে গণপরিষদের কনসেপ্ট দিয়েছিল মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় তিনি গণপরিষদের কনসেপ্ট কিন্তু দিয়েছিলেন। মানবেন্দ্রনাথ রায় তিনি গণপরিষদের কনসেপ্ট দিয়েছিলেন। আচ্ছা, গণপরিষদ কর্তৃক সংবিধান কবে গৃহীত হয়েছে? গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়েছে 1949, 1949 সালের 26শে নভেম্বর। 26শে নভেম্বর গৃহীত হয়েছে। তবে যদি বলা হয় কার্যকর কবে হয়েছে? কার্যকর হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কি হয়েছে? কার্যকর হয়েছে। পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? দেখো ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য উচ্চ আদালতে 10 বছর অনুসরণ করা উচিত। এটা কত নম্বর ধারার মধ্যে বলা আছে? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারকদের যোগ্যতা বিষয়ক বিধান রয়েছে ধারা নাম্বার 124-এ রয়েছে। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 197, কোশ্চেন নাম্বার 197, নিচের কোনটি, এটা কোনটি হবে তাপমাত্রার একক নয়? দেখো পাস্কাল হচ্ছে তোমার চাপের একক, এটা কিন্তু তাপমাত্রার একক নয়। পরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই নীতির উপর বেস করে কাজ করে থাকে। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 199, কোশ্চেন নাম্বার 199 রয়েছে কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে প্রোপেন। প্রোপেনকে আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, প্রোপেন এলপিজি গ্যাস হিসাবে রান্নার জন্য ব্যবহৃত হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই কোন বছর প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই প্রতিষ্ঠিত হয় 1875। 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো
এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ? কোথাকার এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। এটা যে সদর দপ্তর, এটা সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। কোথায় রয়েছে? এটা সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। আচ্ছা, এর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 201, 201 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 201, কে ন্যূনতম সমর্থন মূল্য এমএসপি সুপারিশ করে? মিনিমাম সার্ভিস প্রাইস, মিনিমাম সার্ভিস প্রাইস, এটা কে করেন সেটা মনে রাখবে। সেটা হচ্ছে করে হচ্ছে তোমার দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। মানে অনেক সময় তোমাদের অপশনটা এরকম সিএসিপি থাকতে পারে। কীরকম? সিএসিপি, সিএসিপির পুরো নাম হচ্ছে দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। কোশ্চেন নাম্বার 202, কোশ্চেন নাম্বার 202, কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে 11ই জুলাই। কবে করা হয়? 11ই জুলাই। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 203, একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন মেরি কুরি। তিনি পদার্থবিদ্যাতেও নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি রসায়নবিদ্যাতেও নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি পদার্থবিদ্যাতে নোবেল পুরস্কার পান 1903 সালে, তিনি পদার্থবিদ্যাতে নোবেল পুরস্কার পান 1903 সালে, আর রসায়নবিদ্যাতে নোবেল পুরস্কার পান 1911 সালে। এটাতে রসায়নে পান, এটাতে পদার্থবিদ্যায় পান। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 204, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় 1954 থেকে। 1994 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। মনে রাখবে, ভারতরত্ন পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। কোশ্চেন নাম্বার 205, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ইউএনের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ট্রিকভিলি। কে ছিলেন? ট্রিকভিলি। 1946 সালের 1 ফেব্রুয়ারি নরওয়ে এর ট্রিকভিলি ইউএনের প্রথম সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হন। কোশ্চেন নাম্বার 206, ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন হলো আর্চি। আর্চি হলো ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন। এটি 1990 সালে অ্যালান এম টাগে প্রথম এই সার্চ ইঞ্জিনটি তৈরি করেন। কত সালে বললাম? 1990 সালে অ্যালান এম টাগে এই সার্চ ইঞ্জিনটিকে তৈরি করেন। কোশ্চেন নাম্বার 207, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট। কোশ্চেন নাম্বার 208, রামচরিত কে রচনা করেন? রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী তিনি রামচরিত রচনা। আর যদি রামচরিত মানুষকে রচনা করেন সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে রামচরিত মানুষ রচনা করেন তুলসী দাস। কোশ্চেন নাম্বার 209, ভারতের রেপো হার ঘোষণা করেন? ভারতের রেপো হার কে ঘোষণা করেন? ভারতের রেপো হার
ঘোষণা করেন আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতে রেপো হার ঘোষণা করে থাকেন। সিন্দাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সিন্দাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সিন্দাল জলবিদ্যুৎ প্রকল্প এটা রয়েছে ওড়িশায় মহানদীর উপরে। কোথায় রয়েছে? এটা রয়েছে ওড়িশায় আছে, অর্থাৎ ওড়িশায় আছে মহানদীর উপর এই সিন্দাল জলপ্রপাতটি অবস্থিত, জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। 211 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। সংসদ এর অংশগুলি কী কী? কোশ্চেন নাম্বার 212। এখানে বলা হচ্ছে সংসদ এর অংশগুলি কী কী, অর্থাৎ সংসদ তৈরি হওয়ার জন্য কী কী লাগবে। দেখো, সংসদ তৈরি হওয়ার জন্য হাউস অফ পিপল, হাউস কাউন্সিল অফ স্টেটস আর প্রেসিডেন্ট, অর্থাৎ এক কথায় যদি আমরা বলি লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি আমাদের সংসদের অংশের মধ্যে পড়ছে। পরে কোশ্চেন নাম্বার 213, এখানে রয়েছে 213, নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয়? দেখো, অষ্টম তপশিলে 22টি ভাষা বর্ণিত করা আছে। শুরুতে এখানে 14টা ভাষা ছিল, পরে বাকি ভাষাগুলিকে অ্যাড করা হয়েছে। তো এটা 12 নম্বর শিডিউলে বলা আছে, না সরি, অষ্টম তপশিলে বলা আছে। বর্তমানে 12টি তপশিল আছে আর কি। তবে এই ফার্সি যে ভাষা, এই ফার্সি ভাষা কিন্তু কোথার মধ্যে পড়বে না, এই 22টা ভাষার মধ্যে পড়বে না। কোশ্চেন নাম্বার 214, নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে মেডুলা অবলাঙ্গাটা, বা বাংলায় আমরা অনেক সময় সুষুম্না শীর্ষক এটাকে বলে থাকি। পরের প্রশ্ন, সচিন তেন্ডুলকার 100তম, আচ্ছা কোশ্চেন হবে সচিন তেন্ডুলকার আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের 100তম বিরুদ্ধে করেছিলেন? কোশ্চেনটা ঠিক তোমাদের এখানে যেটা হবে, এক মিনিট, কোশ্চেনটা তোমাদের হবে সচিন তেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? সচিন আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশ, 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? সেটার উত্তর হয়ে যাবে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তিনি করেছিলেন।